এমনিতে বাংলাদেশে আমরা দেখি যেটা কেউ যদি কখনো কোনো পদ পায় তাহলে সহজে ছাড়তে চায় না এবং এই সংস্কৃতি খুব কম। তারপর আমরা হলো কি খুব বিষয়ভাবে দেখলাম হলো কি গণ অভ্যুত্থানের পরে বাংলা একাডেমির নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়ে সাজ্জাদ ভাই তারপর হলো কি তার পদ ছেড়ে দিয়ে চলে আসলেন কোনো একটা বিতর্কের মধ্যে দিয়ে। আহ, এই মুহূর্তে আমরা এই পর্যায়ে সাজ্জাদ শরীফকে ডেকে নেব, কবি সম্পাদক। তার হ্যাঁ, তার বক্তব্য দেওয়ার জন্য। আর আমাদের মাঝে এসে পৌঁছেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, শিক্ষক, লেখক, চিন্তাবিদ। স্যার, আপনি যদি একটু কষ্ট করে যদি বাকিদের সাথে একটু স্টেজে এসে জয়েন করতেন। জি স্যার। সবাইকে শুভেচ্ছা। আমি এই দৃশ্য মাধ্যম যে সমাজের আসরে আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে আমি ঠিক জানি না, কারণ আমি তো দু চার পাতা কবিতা লিখেছি, এর বেশি কোনো যোগ্যতা আমার নাই। কবিতা কি ঠিক দৃশ্য মাধ্যমের মধ্যে পড়বে কিনা জানি না, যদি কবিতার মধ্যে ছবি জাগিয়ে তোলা তৈরি করার একটা প্রকল্প থাকে, দু চার পাতা কবিতা লিখেছি। যাই হোক, আমি খুব ভালো বক্তা নই, এবং এর মধ্যে ফিরোজ বলেছেন যে 7 বছরের যারা উপরে যারা তারা তো বাতিল হয়ে গেছে, আমার বয়স 7 বছরের উপরে ফিরোজ। ফলে আমি এখানে ফলে আমি এলোমেলো কথা কিছু বলবো, কারণ আমি সত্যি সত্যি আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে গত 1 বছরে, সেগুলোতে আমি অত্যন্ত হতাশ কথা বলা একটু বেশি হবে, একটু পেসিমিস্টিক লাগবে। আমি খুব ক্ষুব্ধ, এবং আমার মানে ঘনিষ্ঠ জনদের মধ্যে যারা আছেন, যারা তাদের কাছ থেকে শিখেছে, যেমন সাহা ভাই, তার একটা পবিত্র ক্ষোভ ছিল, তিনি ক্ষোভ খুব সুন্দর করে প্রকাশ করতে পারেন, আমার সেই ক্ষমতা নাই। সলিমুল্লাহ পারেন, ফলে তিনি নিশ্চয়ই সেটা প্রকাশ করবেন। কিন্তু কিছু কিছু কথা আমার মাথার মধ্যে আছে যেগুলো আমি কিছু বলতে চাই। এখানে যেহেতু শিল্পী সমাজ আপনারা আছেন, যারা ছবি তোলেন, ছবি আঁকেন, থিয়েটার করেন, সিনেমা করেন বা লেখেন আমার মতন কেউ, আমরা তো একই পথে যাত্রী। আমাদের কাজ হচ্ছে মানুষের অব্যক্ত বাসনাকে প্রকাশ করা, ভাষা দেওয়া। সেটা ব্যক্তির হতে পারে, বর্গের হতে পারে, শ্রেণীর হতে পারে, লিঙ্গের হতে পারে। হ্যাঁ, তো বাসনা বললাম, বেদনাও বলতে পারতাম, বেদনাও বলা যায়, সংবেদনাও বলা যায়। এই জন্য, কারণ আজ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আসার আগে আমি একটু বলি, 2022 সালের 22শে জুন আমি একটা লেখা লিখেছিলাম আমার পত্রিকায় প্রথম আলোতে। লেখার শিরোনাম ছিল সংস্কৃতি চর্চা কি ক্ষমতার কেরানিগিরি। আমরা দেখেছি যে কথাটা, যে আমরা যেটা ফিরোজ কিছুটা বলার চেষ্টা করলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা তো একটা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, তাই না? একটা সরকারের পতন চেয়েছি, আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার, যেই মাত্রায় জুলুম তিনি এই সমস্ত জাতির উপর চাপিয়ে দিয়েছিলেন, সমস্ত মানুষের উপরে, সেখানে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। ফলে কোটা বিরোধী আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার জন্য বেশি সময় লাগেনি, অতি দ্রুত হয়ে গেছে। কারণ তার মধ্যে আমরা সেই সরকারের চরম নিষ্পেষণের রূপ দেখেছি, যে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে তার নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এরকম একটা চিত্র আমরা দেখেছি। এবং দেখবেন আপনারা যে আমরা ওই সময়টায় যখন লড়াই চলছে মাঠের মধ্যে, যেহেতু শিল্পী সমাজের আছেন, আমি অনেক কথা বলেছেন, নিত্রা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রত্যেকে, রাজীব তো অবশ্যই বলেছে, প্রত্যেকে বলেছেন। আমি একটা জায়গায় একটু আপনাদের এলোমেলো কথা, কৃষ্ণেন্দু আছেন, সময় আমি যেহেতু বক্তৃতা করতে পারি না, সময় পার হয়ে গেলে আমাকে বলবেন। সেটা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতিজীবী যারা আছেন, ছিলেন সেই সময়কার, বা বুদ্ধিজীবী যারা ছিলেন, আপনারা দেখবেন যে তারা, যারা আমাদের চিহ্নিত, যারা আমাদের চারপাশে আছে, যাদেরকে আমরা সালাম দিয়েছি, শ্রদ্ধা করেছি, তারা কি চরমভাবে ব্যর্থ হলেন পুরো আন্দোলনটার মধ্যে। আমরা দেখব একটা পুরো প্রজন্মের বুদ্ধিজীবী এবং সংস্কৃতিজীবীরা ব্যর্থ হয়ে গেলেন এবং নাই হয়ে গেলেন। এবং আমরা মনে পড়ে আবার সাহবাইয়ের কথা বলি, তার যে একটা বই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি লিখেছিলেন, মানে কিছুদিন পরেই, কয়েক বছরের মধ্যে, বুদ্ধিবৃত্তি নতুন বিন্যাস। সেখানে তিনি বলেছিলেন এরকম একটা কথা, যে বাংলাদেশি বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এবং তাদের কথা যদি আমরা এখন শুনি
তাহলে এই দেশের স্বাধীনতা বিরাট বিপদের মধ্যে পড়বে। আমরা লক্ষ্য করব যে 71 সালের পর থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং কিভাবে প্রত্যেকটা ইতিহাসের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের বুদ্ধিজীবীরা কিভাবে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন এবং তার চূড়ান্ত ফলটা আমরা দেখেছি এই আপনার 24-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে। কেন? যেটা হয় সাধারণভাবে যে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, উপসর্গগুলো নিয়ে খুব আলোচনা করেছি। শেখ হাসিনা সরকার বা যে কোনো ফ্যাসিস্ট সরকার, যে কোনো যারা ক্ষমতা কুক্ষিগত করে, তারা একদিকে তো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তাদের বড় একটা যন্ত্র হিসাবে কাজ করে বুদ্ধিজীবীরা এবং সংস্কৃতিসেবীরা। কাউকে ভয়চুপ করানো হয়, আর একটা বড় অংশ জুটে যায় যারা নাকি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে তারা ওই সরকারকে সহযোগিতা করতে থাকে, বয়ান তৈরি করতে থাকে, এবং এটা আমরা দেখেছি। এবং বয়ান তৈরি করে তারা ক্ষান্ত হয়নি, তারা এই বয়ান তৈরি করতে করতে বাংলাদেশের মধ্যে কি ব্যাপক বিপদ তৈরি করেছেন। তারা আমাদের ইতিহাসের একটা একমাত্রিক ব্যাখ্যা তৈরি করেছেন এবং শেখ হাসিনা ফ্যাসিজম তৈরি করার যে বয়ানটা সেটা তারা তৈরি করেছেন এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমরা এক নেতার দেশ দেখেছি, আমরা ইতিহাসের মধ্যে আর কোনো নেতা নেই সেটা দেখেছি, এবং একটা দল দেখেছি। এবং এভাবে করে বয়ান মুক্তিযুদ্ধকে কীভাবে করে এমন একটি বেদিতে রূপান্তরিত করা যায় যার মধ্যে শেখ হাসিনার প্রস্তর মূর্তি স্থাপন করা যায়, অক্ষয় প্রস্তর মূর্তি, সেটা তারা একটা কাজ করেছেন। এবং শেখ হাসিনা যখন সমস্ত জনসাধারণকে দাসে পরিণত করার চেষ্টা করছিল, সংস্কৃতিজীবীরা, আমাদের সংস্কৃতিসেবীরা এবং বুদ্ধিজীবীরা সেই প্রক্রিয়ায় ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। তারা মিস্ত্রির মতো কাজ করেছেন সেখানে। যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে তারপরে তো আমরা দেখলাম যে, এই জন্য আমি শিল্পী সমাজের প্রতি খুবই কৃতজ্ঞতা বোধ করি যে একটা তরুণ সমাজ আমরা দেখেছি এই সময়টার মধ্যে। আবার একটা আমাদের এই যে গত 50 বা আরও বেশি করে বলি ঘনীভূত হয়েছে তারপরের 15 বছরে, আরও বেশি যদি ঘনীভূত বলি তারপরের 11 বছরে, 2000 সম্ভবত কত লাস্ট ইলেকশনটার আগের ইলেকশন 24-এর আগে হলো সম্ভবত 18-তে, না? হ্যাঁ, 18-র পরে আরও বেশি। তো নতুন একটা সাংস্কৃতিক ভাষা জন্ম নিয়েছে, নতুন একটা সাংস্কৃতিক সংবেদনশীলতা জন্ম নিয়েছে। আপনাদের যারা নাকি এখানে আছেন, কেন বলছি, আমি আমাদের একটু পেছনের ইতিহাসের দিকে যেতে বলবো। তার আগে আরেকটু জিনিস বলি। গত 1 বছরে যে জিনিসটা হয়েছে আপনি দেখেন, এরপরে আপনি দেখবেন যে এই যে বললেন যে নানা রকমের ভাগ, আমরা যখন আন্দোলন হয়েছে তখন আমরা দেখেছি মাদ্রাসা পড়ুয়ার সঙ্গে কিভাবে করে একটা ইংলিশ মিডিয়াম মাধ্যমে, ইংরেজি মাধ্যমে পড়া ছেলে এক হয়েছে, একটা টপস পড়া মেয়ের পাশে কিভাবে হিজাব পড়া মেয়ে এসছে। কেন এসছিল? ধরুন ওই মাদ্রাসা পড়ুয়ার যে মা, যিনি হয়তো একটা ছোটা বুয়ার কাজ করেন কোনো বাড়িতে, তার যে বেদনা, আর ফিরোজ যেই ভদ্রমহিলার কথা বললেন, গার্মেন্টস শ্রমিক, যাকে ছেলেকে গ্রামের বাড়িতে রেখে পড়াতে হচ্ছে, সেই মায়ের বেদনা তো একই বেদনা। কিন্তু আমরা মাদ্রাসা পড়ুয়া ছেলেটাকে আলাদা করে রাখি আর ওই ছেলেটাকে আলাদা করে রাখি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সময় তো আমরা সেই বেদনাকে একাকার হয়ে যেতে দেখেছি। তো এই বেদনার বাইরে এই যে বেদনার ভিতরকার যে চেহারা, সেই চেহারা আমরা তুলে ধরতে যদি পারি তাহলে আমরা ওই ঐক্য তৈরি করতে পারি, যেই ঐক্যে ওই মাদ্রাসা পড়ুয়া ছেলেটার সঙ্গে ওই আরেকজন ব্যক্তি একাকার হতে পারেন। এখানে আমাদের শিল্পী সমাজের, বুদ্ধিজীবী সমাজের কাজ আছে। যাই হোক, সেটা তো আছে, আমরা দেখেছি। এখন দেখুন ঘটনাটা, আমরা এখন এই যে হচ্ছে, আমরা দেখি বর্গে বর্গে ভাগ হয়ে যাচ্ছে, মাদ্রাসা পড়ার এক দিকে চলে যাচ্ছে, ওরানের দিকে চলে যাচ্ছে, একজন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মালিকানা প্রতিষ্ঠা করার যে চেষ্টা বিভিন্ন গোষ্ঠীর, এবং এর মধ্য দিয়ে যে বিভাজনটা হচ্ছে, তার নক্কারজনক রূপ আমরা দেখতে পাচ্ছি এখন। এবং আপনারা খেয়াল করবেন, যেটা কদিন আগে একটা রাউন্ড টেবিল করেছিলাম, সেখানে মাহমির যে একটা কথা বলেছিলেন খুব আমার মনে লেগেছে, যে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি যেমন তৈরি হয়েছিল, শেখ হাসিনা করেছিলেন, জুলাই গণ অভ্যুত্থানও আর একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছে কিনা, ঠিক না? এবং সেই ইন্ডাস্ট্রিতে কে কতটুকু পুঁজি খাটাবেন এবং তার মুনাফা পাবেন, তার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে শুরু হয়েছে। তো এমনিতে আমরা তো একটা দরিদ্র দেশ, দরিদ্র মানুষের দেশ, যে দেশে প্রকৃতির ছাপটায় আমাদের দরিদ্র মানুষরা হাজার হাজার বছর ধরে মানে কোনো রকমের লড়াই করে বেঁচেছিলেন এবং তারা নিজেদের ভাগ্য অন্বেষণ করেছেন। এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পাণ্ডব বর্জিত অঞ্চল, এবং এর মধ্যে আপনি দেখবেন এই দরিদ্র দেশের মানুষই রাষ্ট্র স্থাপন করেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।
এবং বাংলাদেশের যে উদ্ভব মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এটা একটা অসাধারণ ঘটনা। এটা আমরা অনেকে বুঝতে পারি না, কারণ আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের উদ্ভবটাকে বৃহত্তর ভারতবর্ষীয় যে ন্যারেটিভ তার মধ্যে তার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। ভারত করে এটা, ভারত করবে তার স্বার্থে, কিন্তু আপনারা দেখবেন যে আমরাও করি। এখন আমরা যখন দেখছি, এবং শেখ হাসিনাকে এটা একটা যে বললাম ইন্ডাস্ট্রি করেছিলেন তার জন্য, এখন যখন শেখ হাসিনার পতন হয়েছে আমি একটা বিপজ্জনক প্রবণতা দেখতে পাই যে জুলাই গণঅভ্যুত্থানের যে একটা জায়গা থেকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেখানে এটাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা হচ্ছে ভয়ঙ্করভাবে। কিন্তু আপনি যদি একটু ইতিহাসের দিকে তাকান, আমাদের এখানকার এই 52, 69, 71, 90, 24 যাই বলুন, আপনারা দেখবেন, মানে একটু তুলনা করলে বোধহয় সুবিধা হবে। আমি যদি পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ববঙ্গের তুলনা করি, আপনারা দেখবেন যে 19 শতকে পশ্চিমবঙ্গে যখন নাকি আধুনিকতার কোট উপনিবেশের ঔরসে আধুনিকতার জন্ম হয়েছে, তখন কতগুলো লোক এসছেন, বড় বড় মানুষই আমরা বলবো, বঙ্কিম, বিদ্যাসাগর, তাদের নাম তো আমরা সবাই জানি, রামমোহন রায়, অনেকে এসছেন, বহুদেব, অনেকে এসছেন। তো আপনারা দেখবেন প্রত্যেকে কোনো কোনো চিন্তার এজেন্সি হিসেবে এসছেন, এবং সেটা একটা গণ্ডির মধ্যেই ছিল। ভারতের যে আমল বা পশ্চিমবঙ্গের বা বাঙালি হিন্দু সমাজের একটা ব্যাপক যে তারা বদল করতে পেরেছেন, তারা মধ্যবিত্ত সমাজের মধ্যে একটা বড় আলোড়ন তৈরি করেছিলেন। মুসলমান সমাজ তো বাইরে ছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু দেখবেন যে প্রতি বছর আপনি দেখবেন যে কলকাতাতে, পশ্চিমবঙ্গে এদের উপরে কিছু না কিছু বই বেরোচ্ছে, কারণ তারা নতুন এই যে ইতিহাস যে ইভলভ করে, ইতিহাস যে বদলায়, সেইটার সঙ্গে তারা তাদেরকে যোগসূত্র রচনা করার চেষ্টা করেন, তারা একটা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স তৈরি করার চেষ্টা করেন তাদেরকে ঘেটে। কিন্তু বাংলাদেশের দিকে আপনি তাকান, কেন বলছি আমাদের বুদ্ধিজীবীদের কথা, বাংলাদেশে 52-র ঘটনা বলেন, 69-এর ঘটনা বলেন, 71-এর ঘটনা বলেন, 24-এর ঘটনা বলেন, কি 90-এর ঘটনা বলেন, প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিহাস বদলে দিয়েছি। অ্যাবসলিউটলি। ওই ভদ্রলোকেরা কিন্তু ইতিহাস বদলাননি, তারা বদলে চিন্তার এজেন্সি নিয়ে এসেছিলেন। আমরা ইতিহাস বদলে ফেলেছি, কারণ মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষই নায়ক আমাদের এখানে, নেতার চেয়ে জনতাই বড়। যদি আমরা পরে আবার নেতাকে অ্যাট্রিবিউট করেছি পুরো জিনিসটা, 71-এর 69-এর ঘটনা বলেন, 71-এর ঘটনা বলেন, আমরা হয়তো এক নেতার দিকে বা অন্য কোনো নেতার দিকে পুরো জিনিসটা অ্যাট্রিবিউট করি, তার উপরে চাপাই, কিন্তু এটা তো জনতাই নায়ক। আমরা ইতিহাসের কোর্স বদলে ফেলেছি, কিন্তু ইতিহাসের ভিতরে কোন মর্ম কাজ করেছে সেটাকে আমরা ধরে রাখতে পারিনি। আমরা এখনো পর্যন্ত এই ক্ষেত্রে প্রচণ্ড পরজীবিতার পরিচয় দিচ্ছি, এই বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমরা ঘটনা ঘটিয়ে ফেলি, কিন্তু ঘটনার ভেতরে যেই স্বপ্নগুলো থাকে এবং আমরা যেই বদলের স্বপ্ন দেখি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, মানুষের মধ্যে, সেটাকে আমরা ধরে রাখতে পারি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের পক্ষে যাওয়া কঠিন, কিন্তু এটাও সত্যি যে অনেক কিছু ফিকে হতে তো শুরু করেছে। এবং যদি সত্যি সত্যি আমাদের দায়বদ্ধতা থাকে, আমরা যদি মনে করি যে ওই রক্ত আমার ভাইয়ের, আমার বোনের, এবং ওই রক্তের সঙ্গে আমার রক্ত মিশে আছে এবং আমার মধ্যে সেই রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের সংস্কৃতিজীবী হিসেবে, যারা আমরা মানুষের বেদনা ভাষা দিতে চাই, আমাদের কর্তব্য আছে। আমরা যেন উদযাপনে শেষ না করি। আমি মনে করি যে আমাদের কাছে প্রশ্নগুলো দগদগে থাকুক, আমরা এগুলোর দিকে তাকাই। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন বলছিলাম যে মুখোমুখির কথা যেহেতু বললাম, আমি মনে করি মুক্তিযুদ্ধটাকে আমাদের নতুন করে উপলব্ধি করা দরকার, নতুন আলোয়। আমাদের বুঝতে হবে শেখ হাসিনাকে আমরা ফেলে দিয়েছি এই কারণে নয় যে সে মুক্তিযুদ্ধের কথা বলেছে, আমরা জানি মুক্তিযুদ্ধের কথা সে কেন বলেছে। হ্যাঁ, তার ক্ষমতা কুক্ষিগতা করার জন্য একটা ইতিহাস তৈরি করেছে, এবং সেই বয়ান একটা জনযুদ্ধের বয়ান না হয়ে একটা ব্যক্তির বয়ানে পরিণত হয়েছে, ইতিহাসের বয়ানে পরিণত হয়েছে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের সেই জিনিস যা একটা দরিদ্র মানুষের রাষ্ট্র, এই বৃহত্তর ভূখণ্ডের মধ্যে একটা রাষ্ট্র স্থাপন করার জন্য তার যে ব্যাপক শক্তিমত্তার প্রকাশ, একটা নিষ্ঠুর শক্তির বিরুদ্ধে তার একটা প্রবল প্রকাশ এটার মধ্যে ঘটেছে। এবং এটা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনার মধ্যে আমি দেখি যে মানুষের যেগুলো মানুষ, ধরুন পশ্চিম থেকে তো আমরা অনেকগুলো ভাবনা পেয়েছি, গণতন্ত্রের ধারণা বলি বা অসাম্প্রদায়িকতার ধারণা বলি, বা যেগুলো আমরা বলি যে মৌলিক অধিকারের যে ধারণা, একটা রাষ্ট্রের মধ্যে নাগরিক যে মৌলিক অধিকারগুলো পাবে, এগুলোর জন্য তো ইউরোপকে রক্তপাত করতে হয়েছে চিন্তার মধ্যে এবং রাজপথে। তো আমরা কিন্তু এগুলো সবই উত্তরাধিকার হিসেবে পেয়েছে সভ্যতার, আমরা কিন্তু উত্তরাধিকার হিসেবে পাইনি।
আমাদের এটার জন্য ৭১ রক্ত দিতে হয়েছে। ফলে আমাদের সামনে লড়াই করার জায়গা কিন্তু ৭১। আর ২৪ কেন জরুরি? কারণ এই যে বারবার যে ভুলুণ্ঠিত হয়েছে এটাকে, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, এটাকে আমাদের সরকারগুলো যে একের পর এক প্রত্যেকটি সরকার যে এটাকে পদাঘাত করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ৯০ এবং ২৪ হচ্ছে সেগুলো রিমাইন্ডার যে তুমি তোমার ইতিহাসের দিকে তাকাও এবং তুমি দেখো তোমার স্বপ্ন যা তুমি ব্যক্ত করেছি ইতিহাসের মধ্যে, তুমি সেটা ফেলে এসেছিলে। এবং আমাদের কাজ হচ্ছে, আপনারা যারা আছেন তাদের কাজ হচ্ছে সেই স্বপ্নটাকে ধরে রাখা। সংস্কৃতি চর্চা তখনই অর্থবহ যখন সেটা ক্ষমতার বিপরীতে যায়, জনতার সঙ্গে থাকে, ক্ষমতার সঙ্গে না। এটা যেন আমরা মনে রাখি এবং আমরা যেন ঝুলের চেতনা ইন্ডাস্ট্রির মধ্যে আত্মসমর্পণ না করি। ধন্যবাদ।